তাহলে যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সালের পরীক্ষার একটি রিয়েল প্রশ্ন। আসলে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটি অনেক ছাত্রই ভালো করে বোঝে। প্রবলেম হলো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার পরে এটাকে লেজার অ্যাকাউন্টে পোস্টিং করাটা অনেকের হয়তো বা জানা নেই। লেজার অ্যাকাউন্টে পোস্টিং করার প্রথম শর্ত হলো যে সঠিকভাবে জার্নাল বা জাবেদাটা দিতে হবে। আমি একটি পূর্ণাঙ্গ অঙ্কের সবগুলো রিকোয়ারমেন্ট দেখিয়ে দিচ্ছি, দেখো। এ মেশিন ওয়াজ পারচেজড, একটি মেশিন ক্রয় করা হলো। এবিসি লিমিটেড ক্রয় করলো অ্যাট এ কস্ট অফ টাকা 8,50,000, 1 জানুয়ারি 2019। তাহলে মেশিন ক্রয় করা হয়েছে 8,50,000 টাকা দিয়ে 1 জানুয়ারি 2019 সাল। ইট হ্যাজ অ্যান ইফেক্টিভ লাইফ 12 ইয়ার্স। ধরে নেওয়া হলো এটার কার্যকারী জীবনকাল থাকবে 12 বছর পর্যন্ত। অ্যান্ড স্ক্র্যাপ ভ্যালু অফ টাকা 70,000। এবং 12 বছর পরে মেশিনটা যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখনও এটা বাজারে বিক্রি করলে এটার ভগ্ন অবশেষ মূল্য পাওয়া যাবে 12,000 টাকা, 70,000 টাকা। স্ক্র্যাপ ভ্যালু মানে ভগ্ন অবশেষ মূল্য, সেলভেজ ভ্যালু মানে ভগ্ন অবশেষ মূল্য। অর্থাৎ একটি মেশিন একবারই ইনঅ্যাক্টিভ হয়ে গেলে বাজারে বিক্রি করলে যে দাম পাওয়া যায় তাকেই মূলত স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্ন অবশেষ মূল্য বলা হয়। এবার রিকোয়ারমেন্টটা খেয়াল করো কি কি দিয়ে জানতে চাওয়া হয়েছে, দেখো। কম্পিউট ডেপ্রিসিয়েশন মানে অবশ্যই নির্ণয় করো, কম্পিউট মানে নির্ণয় করো। ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন অবশ্যই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবশ্যই খরচ নির্ণয় করো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবস্থার পরিমাণ নির্ণয় করো। অ্যান্ড বুক ভ্যালু অফ দ্য অ্যাসেট এবং সম্পত্তির বহির্মূল্য পরিমাণ নির্ণয় করো ফর 3 ইয়ার্স। কিন্তু এই 3 বছর প্রশ্নে লেখা নেই, আমি লেখা আছে ফর ইচ ইয়ার। কাজে 12 বছর যদি অঙ্ক করতে হয় তা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনুমান করছে পরীক্ষায় 12 বছর পড়েনি, এটা কম্পোজ মিসিং আছে। তাহলে 3 বছরের অবস্থায় ক্যালকুলেশন করব, কিন্তু আন্ডার সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে। তোমরা যদি বলো আমি এটিকে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডের পরিবর্তে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে করে দেখাতে পারি, তোমরা কোন পদ্ধতিতে চাচ্ছ? এবং একটু খেয়াল করে দেখো, স্যার ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটাই করে দেন। মানে সেম অঙ্ক যে পদ্ধতিতে পড়ুক না কেন, আমরা তোমাদেরকে করে দিচ্ছি ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে। ওর প্রস্তাব মতে আন্ডার সাম অফ দ্য ইয়ার ডিজিট নয়, আন্ডার ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তাহলে ডিক্লাইনিং লিখে দিই আমি, হ্যাঁ। ডিক্লাইনিং, ডিমিনিশিং বা রিডিউসিং ব্যালেন্স মেথড এক কথা, ঠিক আছে। ডিক্লাইনিং ও যে কথা, এর সিনোনিম গুলো বলো। ডিমিনিশিং অথবা রিডিউসিং ব্যালেন্স মেথড, এর বাংলা অর্থ হলো ক্রমহ্রাসমানজের পদ্ধতি। যাকে ডিক্লাইনিং বলা হয় তাকেই ডিমিনিশিং বলা হচ্ছে, তাকে রিডিউসিং বলা হচ্ছে। কথাটা আসলে অলমোস্ট সবগুলো একই কথা, হ্যাঁ। অ্যান্ড অলসো শো, এবং আরো দেখাতে হবে মেশিনারি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট শব্দের অর্থ হলো খতিয়ান, অর্থাৎ মেশিনারি অ্যাকাউন্টের একটি খতিয়ান তৈরি করব। অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এবং পুঞ্জীভূত অবচয় খরচের একটি খতিয়ান হিসাব তৈরি করব। এবার আস, হয়তো বা অনেকেই ভাবছো অন্যান্য প্রশ্নে সরাসরি লেখা থাকে কম্পিউট ডেপ্রিসিয়েশন আন্ডার ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, কিন্তু এই প্রশ্নকর্তা আবার বলেছে ডেপ্রিসিয়েশন খরচ বের করে দেখাও, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবচয় করে দেখাও, অ্যান্ড বুক ভ্যালু। আসলে এটা লিখেছে বেসিক্যালি আমরা যে শিডিউলটা তৈরি করি সেই শিডিউলের মধ্যে কিন্তু একটা কলামের নাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, একটা কলামের নাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর একটা কলামের নাম কিন্তু বুক ভ্যালু। জাস্ট আমরা যেভাবে করি ওইভাবেই করতে বলা হয়েছে। শুধুমাত্র লাস্টের এই প্রশ্নটুকু গুরুত্বপূর্ণ, অলসো শো এবং আরো দেখাও মেশিনারি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট শব্দটা যখন বলবে তখন বুঝতে হবে এটি মেশিন হিসাব তৈরি করতে বলা হয়েছে। এটি বেসিক্যালি এটি খতিয়ানে পোস্টিং করে দেখাতে হবে। তো অঙ্কটা করার জন্য আমি একটু কলামের সহযোগিতা নিচ্ছি। পরীক্ষায় এভাবে তোমরা লিখবে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড টাইটেলটা লিখবে।
2019 সালে মেশিনটা পারচেস করা হয়েছে। দেখো, এই পদ্ধতিতে অবসায় ধার্য করতে হলে, ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবসায় ধার্য করতে হলে স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেওয়া যাবে না। অর্থাৎ মেশিনের যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যের উপরে অবসায় ধার্য করতে হবে, এটা আমরা জানি তো সবাই। স্ট্রেট লাইন মেথড এবং সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে অবসায় ধার্য করতে হলে ক্রয় মূল্য থেকে স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে নিতে হয়। কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবসায় ধার্য করতে হলে সরাসরি ক্রয় মূল্যের উপরেই অবসায় ধার্য করতে হয়, কারণ মেশিনটা ধীরে ধীরে ক্ষয় হয়। ডিক্লাইনিং শব্দের অর্থ হলো ক্রমহ্রাসমান যে পদ্ধতি, ধীরে ধীরে মেশিনটা ক্ষয় হবে। এই পদ্ধতিতে অবস্থায় ধার্য করতে হলে শুধু একটা ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিংটাকে বলতে পারে, শুধু একটা রেট ওয়ার্কিং। অফ রেট অফ ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, অবস্থায় শতকরা হারটা বের করতে হবে, রেট অফ ডেপ্রিসিয়েশন। সূত্রটা মনে আছে সবার? রেট অফ ডেপ্রিসিয়েশন বলো, জি স্যার। কি বলো তো? জি স্যার। 100 / ইউজফুল লাইফ। 100 ইউজফুল ভাগ লাইফ। ফ্রি। মেশিনের ইউজফুল লাইফ অফ দ্য মেশিন, বা হ্যাঁ, কোন কোন স্যার বা থ্রি কখনো হয়। কখনো লাইফ অফ দ্য মেশিন, কখনো কখনো মেশিনের জীবনকাল লেখা থাকে 5 বছর, কখনো 10 বছর। বাট এই প্রশ্নে কিন্তু মেশিনের জীবনকাল কিন্তু কত বছর বলো তো? কে বলতে পারবে? স্যার 12। 12 বছর। 12 বছর। কাজে 100কে 12 দিয়ে ভাগ করলে, 3 বছর, তিন 12 বছর বছর করতে। হয়েছিল। নো 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 তিন নো, বছর। ইট হ্যাজ অ্যান ইফেক্টিভ লাইফ অফ 12 ইয়ার্স। এই মেশিনের 12 কার্যকারী বছর আগে বের জীবনকাল করে হলো নিতে হবে। 12 বছর জীবনকাল, কিন্তু অবস্থায় বের করতে হবে কেবলমাত্র 3 বছর, 12 আমি বছর বলে দিয়েছি তাই। আমাদের শিক্ষার সময় 3 বছর। হ্যাঁ, অঙ্ক করার সময় 3 বছরের অঙ্ক করব, 19 সাল, 20 সাল, 21 সাল, কিন্তু অবস্থায় শতকরা হার বের করতে হবে মেশিনের জীবনকালের উপরে ভিত্তি করে। অনেক সময় 10 বছর জীবনকাল হলে অবস্থায় 10 বছরের বের করতে বলা নাও হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর, এটি আলাদা ব্যাপার। কিন্তু অবস্থায় শতকরা হার বের করতে হবে মেশিনের জীবনকালের উপরে ভিত্তি করে, কত বছর অবস্থায় বের করতে হবে তার উপরে ভিত্তি করে নয়। সো 100কে 12 দিয়ে ভাগ করে কত হয় বলো দেখি একজন। এইট 8%। পয়েন্ট থ্রি এইট বলো পয়েন্ট বলো। ডবল থ্রি 8.33%। ইজ ইট ক্লিয়ার? 100 ভাগ 12, 8.33%। নাও, তাহলে এই পদ্ধতিতে অবসায় ধার্য করতে হলে প্রশ্নকর্তা দেখো ছাত্রদেরকে বিভ্রান্ত করার জন্য লেখা আছে কম্পিউট নির্ণয় করো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবসয়ের পরিমাণ। এই দেখো, অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন না লিখে তখন লিখবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবসয় খরচ। আর তারপরে কলাম কি লেখা আছে দেখো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবস্থায় লেখা আছে। তারপরে কি লেখা আছে, এন্ড বুক ভ্যালু বের করে দেখাও। তো আমরা তো বুক ভ্যালু বের করার সময় মূল অঙ্কের উপরে ইনার কলামে মেশিনটার ক্রয় মূল্যটা লিখে নিব। 8,50,000 টাকাতে মেশিনটা ক্রয় করা আছে। এই মেশিনটার দাম, বুক ভ্যালু মানে বহিঃমূল্য, যে রেটের দাম মেশিনটা ক্রয় করা হলো। এবার ধীরে ধীরে মেশিনটার দাম কমতে থাকবে। তো অনলি কত বছরের অবস্থায় বের করবো বলো? অনলি ফর 3 ইয়ার্স। 3 বছর 3 বছর। করলে বুঝে যাবে, 4-5 বছর কোনো বিষয় না তোমাদের জন্য। সো 19 সালে মেশিন ক্রয় করেছি, আমরা আগে 3 বছর লিখে নিলাম, 19, 20, 21 সাল। যদিও এখানে যে প্রশ্নটা পড়েছে সেখানে আমি অনুমান করছি এটা গাইড বই কম্পোজ করা ভুল আছে। তারা দিয়েছে ফর ইচ ইয়ার, প্রত্যেক বছরের অবস্থায় বের করতে বলছে, মানে 12 বছর। তো 12 বছর ধরে অঙ্ক করতে গেলে তো অনেক সময় লাগবে। ঠিক আছে, এই কারণে আমি একটু সালটা উল্লেখ করে দিয়েছি। ফর 3 ইয়ার্স, প্রথম 3 বছরের অবস্থায় বের করতে হবে। আসো, তাহলে বলো দেখি, দু একজন রেসপন্স করো। সাব্বির এবং সাদিয়া বলো দেখি, ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবস্থায় ধার্য করতে হবে অবস্থার কি, অবস্থায় যোগ্য মূল্য নাকি ক্রয় মূল্যের উপরে? স্যার ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত টাকা ছিল? 8,50,000। 8,50,000। এটার উপরে কত পার্সেন্টেজ হবে? গুণ কত আট পার্সেন্টেজ হবে পয়েন্ট বলো? 8.33। গুণ 8.33%।
আমি একটু গুণ সাইনটা একটু ইকুয়েশন থেকে লিখে নিচ্ছিলাম। সাম্বল গুণ 8.33%, এটা জাস্ট দিয়ে রাখলাম, কিন্তু পরিমাণটা লিখবো আমরা বেসিক্যালি তার পরের কলামে। এটাতে ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে দেখালাম। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে, তোমরা একটা ক্লিক করে আমাকে বলো এখানে কত টাকা হয়েছে। 70,805। 5। 805 টাকা। স্যার পার্সেন্টেজটা যে দিছেন মানে কি 100 দিয়ে ভাগ করতে হবে এই জন্য দিছেন? 8.33%-ও লিখতে পারো, আর ওয়াইজ হলো 8.33 ভাগ 100। ঠিক আছে, 8.33 ভাগ জি স্যার। পার্সেন্টেজ ভাঙালে 100 দিয়ে ভাগ হয়, জানো তো নাকি? কাজে এটা লেখার প্যাটার্নটা এমন, আমি একবার অ্যাকচুয়ালি যেভাবে পরীক্ষা লিখতে হবে সেভাবেই দেখাচ্ছি, দেখো ইকুয়েশন করে কিভাবে হবে বলো। 8.33 ভাগ বাই কত? 100। ভাগ 100। একটু মনে হয় একটা শূন্য একটু ঝামেলা হয়েছে আমার কম্পোজ করায়। এবার ওকে দেখো তো, 8.33% মানে কি? 8.33 ভাগ 100, কারণ পার্সেন্টেজ ভাঙালে 100 দিয়ে ভাগ হয়। ঠিক এভাবে পরীক্ষায় ক্যালকুলেশন করবে। তাহলে 70,805 টাকা। মনে রাখতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত স্যার অবসর। এটা 7,080.5 হন। 8%-এ হতো 8,50,000, 85,000, 10% না মনে হয়? তুমি ভালো করে গুণ করো। গুণ 8.33 ভাগ 100, 70,805 টাকা ওরা বলছে। আমি কি দেখাবো? সরি স্যার, আমি এটা শুনে দিতে ভুলে গেছি। হ্যাঁ, তোমার একটা শূন্য মিসিং হয়েছে, দেখো। এবার এই পদ্ধতিতে অবস্থায় ধার্য করতে হয়। যে স্টুডেন্ট প্রশ্ন করেছিলে যে এটাকে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে করে দেন অঙ্কটা, হ্যাঁ, তাকে বলছি 2019 সালে একটি মেশিন আমি ক্রয় করেছিলাম 8,50,000 টাকা দিয়ে। 2019 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মেশিনটা ব্যবহার করে 70,805 টাকা আমার হাতে থাকতেই মেশিনটার দাম কমে গেছে। তাহলে 31 ডিসেম্বর বছর শেষে মেশিনটার কত টাকা দাম থাকা উচিত বলো? 8,50,000 থেকে বিয়োগ করে দাও 70,805 টাকা, কত টাকা হবে আশিক সর্দার? 7,79,195। আশিক সদ 79,195। 95। এটা হলো 19 সালের 31 ডিসেম্বর মেশিনের বুক ভ্যালু বা বহিমূল্য, এই টাকায় বিক্রি হওয়া উচিত। বহিমূল্য কাকে বলে? একটি নির্দিষ্ট সময়কাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম থাকা উচিত তাকে বহিমূল্য বলে। উদাহরণস্বরূপ, আমি যখন জানুয়ারি মাসে মেশিনটা 1 তারিখে কিনলাম তখন মেশিনটার দাম ছিল 8,50,000, কিন্তু 1 বছর ব্যবহার করে আমি যদি 70,805 টাকা নষ্ট করে ফেলি, তাহলে তো বছর শেষে মেশিনের দাম থাকা উচিত 7,79,195 টাকা। তাহলে একটা সময়কাল শেষে একটি স্থায়ী সম্পত্তির বাজারে যে দাম বা মূল্য থাকা উচিত তাকে বহিমূল্য বলে। 2020 সালে, 19 সালের 31 ডিসেম্বর যে মেশিনের দাম 7,79,195, ঠিক 1 সেকেন্ড পর 2020 সালে ওই মেশিনটার দাম কিন্তু ওই একই টাকা, 7,79,195। এর উপর অবস্থায় ধরবো কত? গুণ 8.33%। এই দেখো, এই বছরের শেষ তারিখেরটা পরের 1 তারিখে ওই সম্পত্তি একই দাম থাকে। এবার বলো কত টাকা অবস্থায় হয়, এটাকে গুণ কর। 64,907। 64,907 দশমিকের পরে 5 কিংবা 5-এর অধিক হলে বাম পাশের সাথে 1 যোগ করে বলবে, হ্যাঁ? তাহলে 2020 সালের জি এক স্যার। তারিখে দাম ছিল 7,79,000 সামথিং। সারা বছর ব্যবহার করে এত টাকা অবচয় হয়ে গেল। এই ক্রয় মূল্য থেকে বা বহিমূল্য থেকে এই অবচয়টা বাদ দাও, তাহলে বছর শেষে কত টাকা দাম থাকা উচিত বলো সাফিয়া? 7,14,288। 288 টাকা। এটা 2020 সালের শেষে এই মেশিনটা এই দামে বিক্রি হলে আমি খুশি। কেন? কারণ 2020 সালের 1 জানুয়ারি যে মেশিনটার দাম ছিল 7,79,195, 1 বছর ব্যবহার করে আমি নষ্ট করে ফেলেছি, দাম ব্যবহার করেছি বিধায় দাম কমে গেছে 64,907 টাকা। তাহলে বছর শেষে মেশিনের দাম থাকা উচিত 7,14,288 টাকা। ঠিক আছে? এবার 2020 সালের 31 ডিসেম্বর যে কথা, 2021 সালের 1 জানুয়ারি ওই
7,14,288 টাকা। দেখো এই টাকাটা এখানে লিখেছে। অবসর হার অ্যাজ ইউজুয়াল কত পার্সেন্টেজ? 8.33%। 8.33। বলো কত টাকা হবে? 59,500। তাহলে এই টাকা থেকে এই মূল্যটা বাদ দিয়ে কত টাকা বহিমূল্য হয়? 6,54,788। 54,728। এবার আজকে শুরুতে যে এই অঙ্কটাকে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে করতে বলেছিল কে, সে উম্মে হাবিবা মনে হয়। তুমি বলো তাহলে এখন, তুমি কি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কিভাবে এটা হচ্ছে? জি স্যার, হ্যাঁ তোমাকে বুঝতে যদি পারছি। বলতাম আর এক বছরের অবশ্যই করো 2022 সাল, তাহলে 22 সালে কত টাকার উপর অবস্থায় ধরতে হবে বলো তো দেখি? স্যার ওই যে 6,54,788 728। টাকার এবার উপর। বুঝতে পারছো সবাই? 23 সাল বললে ঠিক এভাবে চলতে থাকবে, ক্রমে ক্রমে ক্ষয় হবে। এই কারণে এই পদ্ধতির নাম হয়েছে ডিক্লাইনিং। ডিক্লাইনিং শব্দের অর্থ হলো ধীরে ধীরে ক্ষয়, ক্রমে ক্রমে ক্ষয় হবে। এবার আসো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সবসময় আমরা সবার শেষে করব, এটা কখনোই আমরা আগে করব না। এর বাংলা অর্থ হলো পুঞ্জীভূত অবশ্যয়। একের অধিক বছরের অবশ্যয়ের যোগফলকে পুঞ্জীভূত অবশ্যয় বলে। ঠিক আছে, নূরজাহান এবং সান্ত্বনা বলো দেখি, তাহলে প্রথম বছরে পুঞ্জীভূত অবস্থায় কত টাকা? অ্যাকুমুলেটেড শব্দের অর্থ হলো পুঞ্জীভূত, কত বলো? 70,008। 7,805 টাকা। 70,805 টাকা। হ্যাঁ, দেখো পুঞ্জীভূত অবস্থায় কেন রাখতে হয়? কারণ মালিক মাঝে মাঝে, আমরা তো প্রতিষ্ঠানের ম্যানেজার ভাববো নিজেদেরকে, মালিক মাঝে মাঝে জানতে চায় আমাদের কাছে অবসাই বাবদ এই পর্যন্ত কত টাকা কর্তন করে রাখছেন। 19 সালেই যদি মালিক জানতে চায় বছর শেষে, তাহলে এক বছরে যে টাকা ধরে রেখেছি শুধু সেটাই মালিককে বলবো। অবসাই বাবদ 70,805 টাকা খরচ দেখিয়ে দেওয়া হয়েছে, তাহলে লাভের টাকা কমে গেছে, অর্থাৎ সেই টাকাটা প্রতিষ্ঠানে পড়ে আছে। আর রিপিট, কিন্তু 2020 সাল শেষে যদি মালিক জানতে চাই অবসাই বাবদ মোট কত টাকা জমা রাখা আছে, তখন এই 2 বছরের অবসায়ের টাকা যোগ করবো। এই একের 77,708। এই একের অধিক বছরের অবসায়ের যোগফলকে পুঞ্জীভূত অবসায় বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলা হয়। বলো এই 2 বছর যোগ করলে কত হয়? 1,35,712। 712 টাকা। কিন্তু 2021 সাল শেষে মোট কত টাকা অবস্থা হবে বলো? আমিরুল ইসলাম এবং রহিমা সুলতানা, এই 3 বছরের অবস্থায় যোগ করে তারপর 3 বছরেরটা বলতে হবে। 1,95,212। 212 টাকা। এবার আসো, আজকের ক্লাসের আমাদের মূল উদ্দেশ্য অবস্থায় ক্যালকুলেশন করা নয়। যে সকল ছাত্র এখনো ভালো বুঝতে পারোনি তাদের জন্য পরামর্শ, যেহেতু রমজান মাস আমরা বেশি সময় দিতে পারছি না, অবসরের সকল পদ্ধতিতে অঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জুম ক্যারিয়ার স্কুলের সকল অঙ্কগুলোই আছে, সব পদ্ধতিরই অঙ্ক রয়েছে। শুধু তোমরা লিখবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন জুম ক্যারিয়ার স্কুল, অথবা আমাদের প্লে লিস্টে যে বিবিএ ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং এর শত শত রেকর্ডিং ক্লাস রয়েছে, তোমরা নিজেরা ইচ্ছা করলেই সেখান থেকে দেখে নিতে পারবে। এবার আসো, আজকে আমি তোমাদেরকে মূলত যেটি শেখাতে চাই, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করলাম এবং বুক ভ্যালু বের করে ফেললাম। ও বুক ভ্যালুটাও কনফার্ম হয়েছে। এখন আমরা যেটি করব, এখানে আরেকটি রিকোয়ারমেন্ট আছে, অ্যান্ড অলসো শো দ্য মেশিনারি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যেখানে লেখা থাকবে বুঝতে হবে খতিয়ান করতে বলা হয়েছে, মেশিনের খতিয়ান তৈরি করো। অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, পুঞ্জীভূত খরচের খতিয়ান তৈরি করো, পুঞ্জীভূত অবসরের খতিয়ান তৈরি করো। সো লেজার অ্যাকাউন্টে পোস্টিং করার প্রথম শর্ত হলো জার্নালটা পড়া। কখনো কখনো জার্নালও আমাদের কাছে জানতে চাওয়া হতে পারে। কাজেই আমি এই অঙ্কটার পরিপূর্ণ জার্নাল যদি জানতে চাওয়া হতো তাহলে কি জাবেদা হবে, সেই জাবেদাটা আগে লিখে নিচ্ছি খতিয়ান করার সুবিধার্থে। যদিও পরীক্ষায় পরামর্শ থাকে যে যদি তোমাদের আহ শুধুমাত্র খতিয়ান লেজার করতে বলে তাহলে জাবেদা তোমাদের করতে হবে না, কিন্তু আমি করে দেখাচ্ছি পূর্ণাঙ্গ একটি অঙ্ক সমাধানের সুবিধা। যেখানে অঙ্ক আমি উপরেই লিখলাম লেজার অ্যাকাউন্ট, এবিসি কোম্পানি, জার্নাল এন্ট্রি। দেখো সাব্বির, মেশিন যেদিন ক্রয় করেছিলাম কত টাকা দিয়ে ক্রয় করলাম? 8 লক্ষ। 8,50,000। প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে আমরা কি পেলাম? একটি মেশিন পেলাম আমি।
তাহলে মেশিন প্রতিষ্ঠানে এলো ডেবিট 8,50,000, ক্যাশ টাকা চলে গেল 8,50,000 ক্রেডিট। কত তারিখে এই ক্রেডিট। ঘটনা ঘটেছে? 1 জানুয়ারি 2019। মেশিন ক্রয় করলে মেশিনারি ডেবিট আর ক্যাশ টাকা ক্রেডিট। অনেক সময় ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হয়, তখন মেশিনারি ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক আর ক্যাশ অ্যাকাউন্টিং এর ভাষায় দুটোই লিকুইড অ্যাসেট, একটা ভাবলেই হবে, কোনো অসুবিধা নেই। ক্যাশ লিখলেও রাইট, ব্যাংক লিখলেও রাইট, সকল জায়গায়। তাহলে টু রেকর্ড পারচেস অফ মেশিনারি, ওকে। এটা, এই জাবেদাটা কেন দেওয়া হলো? টু রেকর্ড, লিপিবদ্ধ করার জন্য, মেশিনারি যে ক্রয় করেছি তা রেকর্ড করা হলো। এবার প্রত্যেক বছরে অবচয় ধরা হয়েছে, তার জন্য একটা করে জাবেদা। তো অবচয় কি বছরের 1 তারিখে ধার্য করা হয়, নাকি 1 বছর মেশিন ব্যবহার করার পরে ধার্য করা হয়? কে বলবে? এক বছর। এক বছর ব্যবহার করার তাহলে তারিখটা কত লিখবো আমরা? 31শে ডিসেম্বর ডিসেম্বর 2019। এবার জাবেদা আমরা দেখব 2019 সালে কত টাকা অবচয় ধার্য করেছিলাম। এই যে রেড কালারে লেখা আছে, 2019 সালে অবচয় হয়েছে 70,805 টাকা। তাহলে প্রত্যেক বছর অবচয়ের জন্য একটা করে জাবেদা হবে। জাবেদাটা কি হবে বলো আমিরুল এবং নূরজাহান? ডেপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এক্সপেন্স ডেবিট, অবচয় খরচ ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত টাকা? প্রথম বছরে যত টাকা অবচয় হয়েছে তত টাকা, 70,805 টাকা প্রথম 1 বছরের অবচয়। 105 70,805 টাকা। এইবার খেয়াল করো, এই জাবেদাটা দেয়া হলো টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অবচয় খরচকে রেকর্ড করার জন্য। তাহলে ব্যাখ্যা যদি লিখতে চাও তাহলে লিখবে টু রেকর্ড, লিপিবদ্ধ করার জন্য। সবসময় জাবেদার শুরুতে লিখতে হবে টু রেকর্ড। কি লিপিবদ্ধ করতে চাও? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অবচয় খরচটাকে রেকর্ড করতে চাও। টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ওকে। এবার দেখো, তোমাদেরকে ভালো করে বলে রাখি, 19 সালে যে জাবেদা হবে, অবস্থায় খরচ করা দেখানো হলো, কিন্তু স্মার্ট হলো এই খরচটাকে প্রত্যেক বছর শেষে ক্লোজিং এন্ট্রি, সমাপনী জাবেদা দাখিলা দিয়ে এটা বন্ধ করে দেওয়া। এটা তোমাদেরকে এর আগে শেখানো হয়নি, আমি আবারও স্মরণ করে দিচ্ছি। মেশিন যে বছর ক্রয় করবে, শুধু প্রথম বছর মেশিন ক্রয় করে একটা জাবেদা দিবে, মেশিন ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। অন্যান্য সকল বছরের জন্য 2টা করে জাবেদা হবে। একটা হলো অবচয় খরচ ধার্য করার জাবেদা, আর একটা অবচয়টাকে আয় ব্যয় হিসাবে ট্রান্সফার করার জন্য আরেকটা জাবেদা, ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করার জন্য। ঠিক আছে? সম্ভবত আশিক সর্দার নেই। আচ্ছা, ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করার জন্য ক্লোজিং এন্ট্রি, সমাপনী দাখিলা দিতে হয়। সমাপনী দাখিলার নিয়ম, সকল খরচ সাধারণত ডেবিট হয়, কিন্তু ক্লোজিং এন্ট্রি মনে আছে তোমাদের? সমাপনী দাখিলায় সকল খরচ ক্রেডিট হয়। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আর না, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। ক্লোজিং এন্ট্রিতে ওই যে ইনকাম সামারি অ্যাকাউন্ট আসে, মনে আছে? হ্যাঁ, বছর শেষে এটাকে ক্লোজ করে দেওয়ার জন্য, তাহলে যে বছরের খরচ, সেই বছর শেষেই এই খরচটাকে ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে স্বীকার করে নিতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেটা ডেবিট, ওই তারিখেই ক্লোজিং এন্ট্রি দিতে হবে ইনকাম সামারি অ্যাকাউন্ট, ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট। তোমরা কি লিখেছিলে বলো সাব্বিরের আগে? সম্ভবত আমি এখানে করে দেখিয়েছি। ইনকাম ইনকাম ভাষাটা একটু ঠিক করে দিচ্ছি তোমাদের, তোমাদের সামনে বইও আছে, দেখো কারো কারোর সামনে। এখানে কি ইনকাম সামারি লেখা হয়েছে নাকি ইনকাম স্টেটমেন্ট করা হয়েছে? দেখো তো, টাকাটা আয় ব্যয় বিবরণীতে ট্রান্সফার হবে, কিন্তু ক্লোজিং এন্ট্রির ভাষা হলো, ইনকাম সামারি আমি স্যার জাবেদার ইনকাম সামারি আমরা ছিল না, ইনকাম স্টেটমেন্ট, এটা আয় ব্যয় বিবরণী লেখা আছে, দেখো তো ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট করা হয়েছে কিনা। অ্যাকচুয়াল যাবে ইনকাম সামারি, কথা সত্য, কিন্তু এই টাকাটা দেখা দেবে কোথায়? ইনকাম স্টেটমেন্টে দেখাবে, এই কারণে সরাসরি ইনকাম স্টেটমেন্ট লেখা হয়েছে। মানে কি আয় ব্যয় বিবরণী। আমি একটা দেখালেই বাকিগুলো সব পারবে ইনশাল্লাহ, একবারেই কনফিউজ হওয়ার কিছু নেই। আমি একটু কপি করে উপর থেকে, দুঃখিত, আমি না নিয়ে চলে এসেছি। দেখো, অ্যাকচুয়াল জাবেদা কিন্তু ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, কিন্তু আমি ইনকাম সামারি না লিখে ইনকাম স্টেটমেন্ট ডেবিট স্টেটমেন্ট
আর ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্ট মানে কি? আই বাই বিবরণী। তোমরা লাভ শুধু ক্ষতি আই হিসাব বিবরণী না তোমরা লাভ ক্ষতি হিসাব তৈরি করতে না? মনে আছে লাভ ক্ষতি হিসাব তৈরি করতে তোমরা? লাভ হ্যাঁ ক্ষতি, স্যার। ওই লাভ ক্ষতিতে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে তোমরা। ইনকাম স্টেটমেন্ট মানে যে বিবরণীতে আয় আর ব্যয়গুলো দেখানো হয় তাকে ইনকাম স্টেটমেন্ট বলে। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেহেতু প্রতিষ্ঠানের একটা খরচ, এই খরচকে ইনকাম স্টেটমেন্টে দেখাতে হবে এবং এটা ডেবিট দিকে দেখাতে হবে। এই কারণে দেখো ইনকাম স্টেটমেন্টটাকে ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এবার একটু খেয়াল করো সবাই। প্রথম বছর, প্রত্যেক বছর অবস্থায় ধার্য করার জন্য একটা জাবেদা, আর অবস্থায়টাকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করার জন্য আরেকটা জাবেদা। তাহলে প্রত্যেক বছরের জন্য দুইটা জাবেদা। এই দুইটা আমরা কপি করে নিয়ে আমি জাস্ট পেস্ট পেস্ট করে দিচ্ছি। দেখো সেম জার্নাল, শুধু টাকার পরিমাণটা চেঞ্জ হবে। আমিরুল ইসলাম বলবে তাহলে আমি এই যে দুইটা জাবেদা দেখো, আমি পরের অর্থ বছর জি দেখো স্যার। 19 সালে যে দুইটা জাবেদা দিয়েছে 31শে ডিসেম্বর 2020 সালে, 20 সালের জন্য কয়টা জাবেদা হবে? দুইটা জাবেদা। দুইটা। ডেপ্রিসিয়েশন ওকে স্যার। এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন দেখো 20 সালে অবস্থায় হয়েছে কত টাকা? 64,907 টাকা। এই যে 60 টাকা স্যার। 64,907, ক্রেডিট 64,907। ঠিক এই টাকাটাই জি স্যার। বছর শেষে এটাকে ইনকাম স্টেটমেন্ট আয় ব্যয় বিবরণীতে ট্রান্সফার করে দিতে হবে। 64,907, 64,907। 64 বোঝা যাচ্ছে? সাব্বির, সাব্বির বলো তাহলে পরের বছর, না 3 বছর স্যার। বলেছে টোটাল, 19 সাল কমপ্লিট হলো। কেবলমাত্র যেই স্যার বছর এবার 21। মেশিনটা ক্রয় করা হয়েছে সেই বছরে একটা অতিরিক্ত জাবেদা মেশিন ক্রয়ের জন্য দিয়েছিলাম 1 তারিখে। আর অবস্থায় ধার্য হুম। করতে হবে বছর শেষে। বছর শেষে ক্লোজিং এন্ট্রি দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে ইনকাম স্টেটমেন্ট। তাহলে এটি কিন্তু অ্যাকচুয়াল জাবেদা এবং নিখুঁত সঠিক সঠিক আনসার কিন্তু, রিমেম্বার। তাহলে এরপরে কোন সাল? 21 সাল। 21 সাল স্যার। 2021 সাল। বুঝতেই পারছো প্রত্যেক বছরের জন্য 21 সালের লাস্ট। অবসর অধ্যায় দুইটা করে জাবেদা হবে। একটা হলো ডেপ্রিসিয়েশন খরচ ধার্য করা, আরেকটা এটাকে খরচটাকে টু ক্লোজ ইন দ্য ইনকাম স্টেটমেন্টে, হ্যাঁ, অথবা টু ট্রান্সফার ট্রান্সফার করা। ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করার জন্য আরেকটি যাবে। জি স্যার। সো দেখো 21 সালে অবস্থায় হয়েছে 59,500 টাকা। 59,500। পাঁচ। একটু তাড়াহুড়ো করছি বিকজ আমি চাচ্ছি 10-7-8 মিনিট আছে, তো লাইন কেটে যাওয়ার আগেই পূর্ণাঙ্গ অঙ্কটা তোমাদের শেষ করে দিতে। তাহলে বুঝতেই পারছো পূর্ণাঙ্গ জাবেদাটা আমি লিখে ফেলেছি। কিন্তু আমাদের প্রশ্নকর্তা তো জার্নাল জানতে চাইনি, জানতে চেয়েছে মেশিনারি অ্যাকাউন্ট তৈরি করো। মেশিনারি অ্যাকাউন্ট মানে মেশিন হিসাবের একটি খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। এখানে স্পষ্ট করে বলেছে মেশিনারি অ্যাকাউন্ট তৈরি করো। তো মেশিনারি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবে জাস্ট আমি একটা ফরম্যাট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেজার অ্যাকাউন্টটা টি ছকে তৈরি করবে, টি ছক। যদিও তোমরা এটা তৈরি করে অভ্যস্ত ছিলে, আমার যতদূর মনে পড়ে তোমরা সলোমন জের ছক বাংলায়, হ্যাঁ। জি স্যার। এখন তোমাদেরকে মেশিনারি অ্যাকাউন্টটা এভাবে তৈরি করতে হবে, টি ছকে তৈরি করতে হবে। টি ছকের ডেবিট পাশেও 4টা কলাম, ক্রেডিট পাশেও 4টা কলাম। সবাই আগে দেখে নিই, আমরা টাকা ফিগারের দিকে তাকিও না। বাম পাশে ডেবিট, ডান পাশে ক্রেডিট। অ্যাকাউন্ট টাইটেলস, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স নম্বর, টাকা, 4টা কলাম। একইভাবে আবারও ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স নম্বর, টাকা, ডান পাশে ক্রেডিট। এবার একটু খেয়াল করবো সবাই। আমি যখন 1 তারিখে মেশিনটা ক্রয় করব, আমি টাকা ফিগার গুলো চেঞ্জ করে দিচ্ছি, একটা ফরম্যাট এখানে নিয়ে নিয়েছি আমি। লেজার অ্যাকাউন্ট করার নিয়মটা কি বলো তো? নিয়ম মনে আছে তোমাদের? আমরা মেশিনারি অ্যাকাউন্ট তৈরি করব, কাজে জার্নালে যদি মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হয়ে থাকে তাহলে টাকাটা ডেবিট দিকে লিখতে হবে, কিন্তু টাইটেলটা লিখতে হবে উল্টা। অর্থাৎ মেশিনারি ক্রেডিট। ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। মেশিনারি ডেবিট মানে টাকাটা ডেবিট দিকেই লিখবো, কিন্তু টাকা টাইটেলটা লিখতে হবে ক্যাশ। এটাকে কন্ট্রা অ্যাকাউন্ট। কমার্সের স্টুডেন্ট ছাড়া এটা বুঝতে পারে না। সো মেশিনারি অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, কাজে মেশিনারি যেহেতু ডেবিট 8,50,000, টাকাটা ডেবিট দিকেই লিখতে হবে, কিন্তু টাইটেলটা হিসাব খাতটা লিখতে হবে সবসময় উল্টা। এই দেখো আমি 1 জানুয়ারি 2019
সালের 1 জানুয়ারি টাইটেলটা লিখেছি ক্যাশ 8,50,000 টাকার মেশিন ক্রয় করেছে। মেশিনারি অ্যাকাউন্ট নামে মূল জার্নালের মধ্যে আর কোনো কোথাও আইটেম নেই, কাজে 3 বছরের অঙ্ক শুধু ডেবিট ক্রেডিট লিখতে হবে। 8,50,000 ওই সালেরই ডিসেম্বরের 31 তারিখে ব্যালেন্স সিডি লিখতে হবে 8,50,000। 8,50,000-এর ব্যালেন্স যদি আমরা টানি তাহলে যেটি হবে, একটু দেখো, ব্যালেন্স সিডি পরের বছরে যে কি হয়, ব্যালেন্স কি হয় বলো সবাই, জানো তো? ব্যালেন্স বিডি। 8,50,000। এই 8,50,000 আমি যখন এখানে যোগফল টানছি 8,50,000 সম্পত্তির দিকে, দুঃখিত, এদিকে আমরা আগে যোগফলটা টানবো। 8 লক্ষ কত? 8,50,000 50,000। মানে এক কথা এই 1,60,000-এর জায়গায় সবগুলো ফিগার পরিবর্তন হয়ে 8,50,000 লিখতে হবে। কিন্তু ব্যালেন্স সিডি আর বিডির ভাষাটা তোমাদের মনে আছে কিনা, নাকি আমি হোয়াইট বোর্ডটা ওপেন করে দেখাবো কোথা থেকে টাকাটা আসছে? ডিজিট গুলো লেখা কষ্ট হয়ে যাচ্ছে। সাব্বির, বলো তো কিভাবে টাকাগুলো রাউন্ড হচ্ছে, বারবার ঘোরাফেরা করছে, বলতে পারবে? না স্যার, এটা খেয়াল নাই। হ্যাঁ, এটা তোমাকে দেখাবো, এই কারণে ওয়েট করো একটু, আমি টাকাটাকে লিখে নিই, তা নাহলে তোমরা এই টাকা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছ। 8,50,000 অ্যান্ড ফাইনালি 8,50,000। বছরের 1 তারিখ সবসময় ব্যালেন্স বিডি, বছর শেষে হলো ব্যালেন্স সিডি। আচ্ছা, একটু খেয়াল করো সবাই। সাব্বির দেখো, প্রথমত আমার একটা আন্ডারলাইন আমার করা হয়নি, এই কারণে এই সমস্যাটা হয়েছে এখানে। এটা তো ব্যালেন্স সিডি, যা পরের অর্থ বছরের ব্যালেন্স বিডি হিসেবে পরিচিত হবে। আচ্ছা, আমি এখানে কম্পিউটারে এই কলামে আমি মনে হয় দেখাতে ব্যর্থ হতে পারি, কলাম করে না নিলে আমাকে একটু হোয়াইট বোর্ড ওপেন করে নিতে হচ্ছে, সরি টু সে। কারণ ব্যালেন্স সিডি বিডি অনেকেই ভুলে গেছে তোমাদের মধ্যে টোটাল, হয়তো অনেকে ধরে ফেলেছে কিন্তু অনেকেই বুঝতে পারেনি যেটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, ক্যাশ টাকা 8,50,000, এই 8,50,000 আমরা এখানে ব্যালেন্স টানলাম 26, 8,50,000, কিন্তু এ পাশে কোনো ব্যালেন্স ছিল না, এই কারণে এখানে লিখেছি ব্যালেন্স সিডি ডান পাশে। আমি একটু জাস্ট ধারণা দিচ্ছি, এটা ব্যালেন্স সিডি। 31 ডিসেম্বর যেটা ব্যালেন্স সিডি হয়, ঠিক পরের বছরের 1 তারিখে যে ওই টাকাটা ব্যালেন্স বিডি নামে লিখতে হয়, ব্যালেন্স বিডি। বিডি নামে এই যে টাকা লিখেছি, এই বরাবর নেই তো, এই কারণে আমি হোয়াইট বোর্ড ওপেন করে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। ব্যালেন্স সিডি, খেয়াল করো একটু, ক্যাশ টাকা 8,50,000, আর কোথাও কোনো আইটেম ছিল না। এই 8,50,000 আমি এখানে ব্যালেন্সটা নামালাম, এই টাকাটা এখানে কেটে দিয়ে লেখাটা ওয়াইজ, এই 8,50,000 একটা আন্ডারলাইন হবে। না, এখানে আমি কম্পিউটারে এত এক্সপার্ট নই, আমি এই বিষয়ে ক্যালকুলেশন করতে এখানে এখানে আন্ডারলাইন দিতে করতে পারছি না। সেই ব্যালেন্সটা আমি টানলাম 8,50,000। ওটা কালার করে দিল। ঠিক আছে, এই 8,50,000 ব্যালেন্স নেওয়ার পরে ডান পাশে খেয়াল করো, ডান পাশে আমি যখনই এখানে লিখছি 8,50,000, আচ্ছা আমার মনে হয় তোমরা একটু ধৈর্যশীল হও, আমরা সবাই একটু, আমি হোয়াইট বোর্ডটা ওপেন করে তোমাদেরকে এই খতিয়ানটা লেজার অ্যাকাউন্টটা দেখাই, এবং আমার মনে হচ্ছে সেটি আজকে পারবো কিনা সেটি এখন ব্যাপার। 1 মিনিট পরে লাইন কেটে যাচ্ছে, এই কারণেই মূলত আমাদের তাড়াহুড়োর বিষয়। এখানে কিছুই না, শুধু ব্যালেন্স সিডি 31 তারিখে, সেটা পরের 1 তারিখে ব্যালেন্স বিডি, এটা আবার 31 তারিখে ব্যালেন্স সিডি, পরের 1 তারিখে ব্যালেন্স বিডি। এটি কাজ, আর কোনো কাজ নেই। সো তাহলে বাকি থাকলো শুধু লেজার অ্যাকাউন্টে পোস্টিং করাটা। আমার মনে হয় এটা তোমরা জার্নাল এন্ট্রিটা বুঝতে পারছো। তোমরা যদি এনার্জি থাকে তাহলে আমাদেরকে এখনই ফিরে আসতে হবে, ব্রেকের পরে এসে আমরা লেজার অ্যাকাউন্টটা শিখতে হবে। সো এটা, এই রেকর্ডিংটা এখানে স্টপ করছি আমি।